আজকে যে বিষয়টি আমরা শুরু করব, সর্বপ্রথম আমাদের জানা হয়ে গেছে যে সংস্কৃত কী বা কেন পড়ব সে বিষয়ে আপনারা সকলেই জেনেছেন। তা আমি প্রথমত স্ক্রিন শেয়ার করছি সংস্কৃত ক্লাস নিয়ে। আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে আগে পড়িয়ে দিই, পরে লাস্টে পিডিএফ পাঠিয়ে দেবো। দাঁড়ান একটু খুলে নিই। দেখুন স্ক্রিন কি শো হচ্ছে? স্যার একটু জুম করে দিন। হ্যাঁ জুম করছি। এমনি শো হচ্ছে কি? এমনি শো হচ্ছে সেটা বলুন, আমি শুরু করে জুম করে দিয়েছি। ঠিক আছে, ঠিক আছে। ওকে। দেখুন আজকে যে আলোচনার বিষয়, সর্বপ্রথম কি আমাদের সংস্কৃত শেখার পূর্বে আমাদের সংস্কৃত কিন্তু একটি ভাষা, এটা আগে জানতে হবে যে সংস্কৃত একটি ভাষা এবং এই ভাষার যে লিপিটাকে ব্যবহার করা হয় বর্তমানে সেটা হচ্ছে দেবনাগরী লিপি। লিপিটির নাম হচ্ছে দেবনাগরী লিপি বা দেবনাগরী হরফ। ঠিক আছে, উচ্চারণ কিন্তু আপনার সংস্কৃত ভাষা বা সংস্কৃত উচ্চারণে কিন্তু হয়। অর্থাৎ আমাদেরকে কি খুব ভালো করে জানতে হবে সেটা হচ্ছে সংস্কৃত ভাষা এবং দেবনাগরী লিপি বা দেবনাগরী হরফ। তা সর্বপ্রথম আমাদেরকে দেবনাগরী হরফ বা দেবনাগরী লিপির পরিচয় জানতে হবে। তা কি সংস্কৃত ভাষা মূলত দেবনাগরী লিপিতে লেখা হয়। এখন যে বর্তমানে যে লিপি আমরা ব্যবহার করছি সেটা হচ্ছে দেবনাগরী লিপি এবং এটি একটি ধ্বনিগত লিপি, অর্থাৎ যেভাবে লেখা হয় সেভাবেই পড়া হয়। এই যে দেবনাগরী লিপিগুলো কিন্তু আপনারা প্রত্যেকেই চেনেন। এই লিপিগুলো দিয়েই কিন্তু আমাদের হিন্দি ভাষা, ভারতবর্ষে যে একটি ভাষা আছে হিন্দি ভাষা, সেই হিন্দি ভাষাতে কিন্তু ব্যবহার করা হয়। ঠিক আছে, এই হিন্দি ভাষাতে ব্যবহার করার কারণ এবং তারা কিন্তু দেবনাগরী যে লিপিটা, এই লিপিটাকে ব্যবহার করেছে। ঠিক আছে, তা যাই হোক, সেই লিপিটাকে ব্যবহার যখন করেছে তাহলে সেই লিপিটার নিশ্চয়ই অনেক বড় তাৎপর্য রয়েছে এবং ভারতবর্ষের প্রাচীনতম ভাষাগুলির মধ্যে এবং পৃথিবীর প্রাচীনতম ভাষাগুলির মধ্যে সংস্কৃত ভাষা কিন্তু অন্যতম ভাষা। তাই সেই ভাষাতে কিন্তু আমরা কথা বলবো এবং পড়াশোনা করার পর একদিন আমরা সেই ভাষাতে কিন্তু কথা বলবো। তাহলে সেই ভাবনাটা কিন্তু আমাদের সকলের মনে রাখতে হবে এবং সেই প্রতিজ্ঞাটাও আমাদের করতে হবে যে আমরা ক্লাসগুলি করব, নিয়মিত করার চেষ্টা করব। যে কোনো রকম অসুবিধা, যদি খুব জটিল অসুবিধা না হয় তাহলে কিন্তু আপনারা ক্লাসগুলি করবেন এবং যদি কোনো কাজের কারণে যদি না করতে পারেন তার জন্য রেকর্ডিং চলছে, সেই রেকর্ডিংগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, প্রত্যেকটি ক্লাসের রেকর্ডিং কিন্তু করা হবে এবং সেগুলি থাকবে এবং সেগুলো আপলোডেড করা হবে। ইউটিউব চ্যানেলের লিঙ্ক আপনাদেরকে পাঠিয়ে দেবো, সেই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে সেই চ্যানেলটির সাথে থাকতে পারেন। যাই হোক, তা প্রথমত হচ্ছে আমাদের যে কোনো ভাষা শিখতে গেলে আমাদের লিপি শিখতে হয়। আচ্ছা, আমি এখানে স্ক্রিন শেয়ার করছি, আমি কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। কেউ যদি কিছু বলেন ইন্টারাপ্ট করে বলবেন। কেউ কিছু বলবেন, লোয়ার করেছেন বা হাত তুলেছেন বা কিছু বলবেন, আমাকে জানাবেন। হ্যাঁ ঠিক আছে। তা প্রথমত হচ্ছে আমাদের দেবনাগরী লিপিকে চিন্তা। সর্বপ্রথম আমাদের দেবনাগরী লিপির পরিচয়টা হতে হবে। আমরা তো ভাষা সবাই জানি। এবার আপনি যদি মনে করেন যে আমি সংস্কৃত ভাষায় কথা বলবো কিন্তু আমি যে কোন লিপিটা ব্যবহার করে আমি দেবনাগরী লিপি জানি না, আপনি যখন বাংলা লিপি জানেন তাহলে বাংলার লিপিতেই কিন্তু ব্যবহার করে কথা বলতে পারবেন। দেখবেন আমি ফেসবুকে পোস্ট করি বা যে কোনো লেখা লিখি আমি শুধু সব বাংলাতে লিখি, বাংলা হরফে লিখি, কিন্তু ভাষা সংস্কৃত থাকে। বোঝা গেল? অর্থাৎ ভাষা কিন্তু আমার সংস্কৃত, কিন্তু আমার লিপিটা কিন্তু আমার বাংলা লিপিতে করি। আমি কখনো কখনো দেবনাগরীতেও করি, যেটা ইচ্ছে হয়। অর্থাৎ আপনি বাংলাতেও করতে পারেন, যে নেপালে বাস করে সে নেপালের নেওয়ারি লিপিতেও করতে পারবে, বা আরও অন্যান্য যে কাশ্মীরে বাস করে সারদা লিপিতেও করতে পারবে, যেগুলো হয়তো বর্তমানে লুপ্ত হয়ে গেছে। ঠিক আছে, এরকম কিছু কিছু লিপি আছে, সেই লিপিগুলোকে ব্যবহার করে কিন্তু এই ভাষা লেখা যেতেই পারে। যেমন অশোক তার শিলালিপিগুলোতে কিন্তু ব্রাহ্মী লিপি ব্যবহার করে সংস্কৃত ভাষাকে লিখেছেন। ঠিক আছে, দেবানাং প্রিয়, এরকম অনেক অনেক কথা আছে। তো যাই হোক, সর্বপ্রথম আমাদের কী জানতে হবে? স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ। দেখুন স্বরবর্ণ কটি? আমাদের বাংলা যেমন স্বরবর্ণ 14টি পাওয়া যায়, সংস্কৃত কিন্তু স্বরবর্ণ 14টি। বাংলা স্বরবর্ণ 14টি তো অ, আ, ই, ই, উ, উ, রি, লি, রি, রি, লি, লি, এ, ঐ, অ, ঔ। এই যে 14টি স্বরবর্ণের কথা আমি আলোচনা করলাম, এই যে যেমন করে আমি উচ্চারণ করলাম ঠিক তেমনভাবেই করতে হবে। আ, 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 ই, 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 উ, উ, রি, রি, লি, লি, এ, ঐ, ঔ, ঔ। পরিষ্কার? এই যে 14টি স্বরবর্ণ আমি উচ্চারণ করলাম, আমাদের কিন্তু স্বরে অ, স্বরে আ এইরকম করে চলবে না। আ, হ্রস্ব ই, দীর্ঘ এরকম করে চলবে না। তাই আমাদেরকে ডাইরেক্ট উচ্চারণ করতে আ,
আ, এই হচ্ছে অ, আ, আ, আসলে অ এর দীর্ঘটাই হচ্ছে আ, তার মানে আমাদের কি করতে হবে, আ, এইভাবে করলেও কিন্তু রামা, 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 শুধুমাত্র একটু দীর্ঘ, এর জন্য এটাকে দীর্ঘ বলছে। প্রত্যেকটা দীর্ঘ আছে, অয়ের দীর্ঘ আ, ই দীর্ঘ ই, উর দীর্ঘ উ, রির দীর্ঘ রি, লির দীর্ঘ লি, এর দীর্ঘ আই, এগুলো সবই দীর্ঘ, এ আই ঔ, প্রত্যেকটি কিন্তু দেখতে পাচ্ছি সবগুলি দীর্ঘ কিন্তু আছে। তাহলে আমি যদি এই অ দিয়ে উচ্চারণ করি কোনো একটা কিছু, রাম, আমরা যেমন বাংলায় বলি রাম, রাম যাচ্ছে, সেটাকে সংস্কৃতে আমরা কি বলবো, রামা গচ্ছতি, অর্থাৎ রামা, রাম, ময়ের সাথে অ আছে, আমরা বাংলায় বলি রাম, কিন্তু সংস্কৃতে সেটা বলবো না, সংস্কৃতে হয়ে যাবে কি রামা গচ্ছতি, অর্থাৎ রামের পরে কিন্তু একটা বিসর্গ বসবে, অ তো আছেই, অয়ের উচ্চারণটা হচ্ছে, এবার যখন তাতে বিভক্তি লাগাবো, বিভক্তি যুক্ত করব, তখন আমার সেটা হয়ে যাবে রামহা, রামহা গচ্ছতি, মানে একজন রাম যাচ্ছে, পরিষ্কার। তেমনভাবে আকার, যখন আকার দেব তখন রামা, তখন রামা গচ্ছন্তি, তখন রামা, রামৌ রামা, এবার রামা লিখলে তখন ওটা বহু বচন হয়ে যাচ্ছে, তখন তার সাথে একটা বিসর্গ যুক্ত করলে রামাহা, রামাহা গচ্ছন্তি, রামগুলি যাচ্ছে বা রামেরা যাচ্ছে, পরিষ্কার। এই হচ্ছে কিন্তু দীর্ঘ আর স্বরবর্ণ এসে হ্রস্ব দীর্ঘের পার্থক্য বুঝতে পারছেন, অ আ, ই ই। এখন ই দিয়ে যদি আমি কোনো কিছু বলি, ধরুন আমি বলছি মতি বা বুদ্ধি, বুদ্ধি শব্দটা ই কারণ বুদ্ধি, তোমার কোনো বুদ্ধি নেই, তব কিমপি বুদ্ধিম নাস্তি, কিমপি বুদ্ধি হবে না, তব কাপি বুদ্ধিম নাস্তি, বুদ্ধি যেহেতু স্ত্রীলিঙ্গ শব্দ, এবার কিছু কোনটা কোন লিঙ্গ সেগুলো আমাদেরকে জানতে হবে, এগুলো কিন্তু সব আমরা ধীরে ধীরে জানতে পারবো, ঠিক আছে। অর্থাৎ একটা জিনিস করতে গেলে কিন্তু আমাদের অনেকগুলি বিষয়কে, ছোট ছোট বিষয়গুলোকে কিন্তু অল্প অল্প করে জানতে হবে। তাহলে ই কারণ তো যে শব্দ, ই দিয়ে যে শব্দ আছে বুদ্ধি, মতি, মুনি, ঠিক আছে। আর দিদি কি আছে কি নদী, নদী শব্দ, ধরুন কারোর নাম শ্রাবণী, কারোর নাম অপরাজিতা, আকার দিয়ে আছে, কেউ দীর্ঘি দিয়ে আছে, এবং প্রত্যেকে আলাদা আলাদা নাম হলে আলাদা আলাদা শব্দের রূপগুলো কিন্তু আলাদা আলাদা হবে, ঠিক আছে। তারপরে উ, উ দিয়ে কোনো যদি শব্দ হয় তখন বলি মধু, মধু বানান কি উ, মধু, মধু হয়ে গেল। এবার যখন বধূ বানান উচ্চারণ করো, বধ হয় দীর্ঘ, তখন হয়ে বধূ, বধূ, মধু হলো মধু, খাবিন মধু, মো হয়ে গেল, কিন্তু মো তো নয়, আসলে মধু উচ্চারণটা হওয়া উচিত মধু, মধু। আর উটা যখনই দীর্ঘ হয়ে গেল তখন হচ্ছে বধূ, বাধু, বাধু, পরিষ্কার। তারপর রি, রি, এগুলোর ব্যবহার যেমন আছে পিতৃ, তারপরে পিতৃ, ঠিক আছে, পিতৃ, মাতৃ, মাতৃ, দীর্ঘই, দীর্ঘটা থাকছে, ঠিক আছে, দীর্ঘ রি, মাতৃ। তারপর লি, রি, এগুলোর ব্যবহার কিন্তু খুব কম, শুধু এই একটা লির ব্যবহার দেখা যায়, সেটা হচ্ছে আপনার তব, লকার, এরকম কিছু একটা ব্রাহ্মণ গ্রন্থের নাম আছে, এরকম আরও ক্লিপ্ত, এরকম কিছু কিছু বানানে কিন্তু এই লয়ের ব্যবহার আছে, মানে লি, লিকার যেটা, মানে এরকম বাংলা আমরা লয়ের মতো লিখি, কিন্তু সংস্কৃতে লি এরকম করে দেয়, লি বোঝানোর জন্য আর কি, এ আই ঔ। তাহলে এ দিয়ে যদি কোনো বাক্য হয়, লাতে, ধরুন কারোর নাম থাকলো এরকম একার দিয়ে, একবারে তাড়াতাড়ি যুক্ত না হলে না পরে এই সমস্যা, তাহলে কি হচ্ছে রি, লি, এ আই ঔ। তাহলে প্রত্যেকটির ক্ষেত্র কিন্তু আমাদের এই উচ্চারণটা মাথায় রাখতে হবে। তাহলে কি হচ্ছে রামা, রামা, তারপরে কি বুদ্ধি, তারপরে নদী, বাধু, মধু, বাধু, রি, পিতৃ, মাতৃ, পিতৃ, মাতৃন, পিতৃন, এরকম শব্দ আছে, যখন সেটাকে প্রয়োজন তখন দীর্ঘ রি, ডবল রি, লি, তাবলা, কার, ক্লিপ্ত, এরকম কিছু কিছু শব্দ আছে যেগুলো কিন্তু আমরা বৈদিক টার্মে পাই, উপনিষদের মধ্যে পাই, এ আই ঔ, এবং এগুলো দিয়েও নারী, নারী, ঔ, নারৌ, নারো, নারৌ, ঠিক আছে। রাম গচ্ছতি, রাম, ওকার যখন রাম বিসর্গ না দিয়ে রাম ওকারও দিতে পারি, রাম গচ্ছতি, রাম যাচ্ছে, এরকমটা কিন্তু কোথাও এই ও এর ব্যবহার করে, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো অ, এই যে অটা কীভাবে লিখতে হবে পরিষ্কার হলো, অটা লিখতে পারবেন আপনারা সকলে, এরকম করে প্রথমে 3-এর মতো দেবেন, 3 এরকম করে দিয়ে দিলেন, তারপর এখানে দাগ দিয়ে এই আ, তারপরে আ সেম, শুধু একটা দাগ হবে, পাশ থেকে একটা দাগ আ, তারপরে ইটা কেমন হলো, এই দাগ দিয়ে এই 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 এই, পরিষ্কার, মানে এইটুকু নামালেন, তারপরে এইটুকু নামানোর পরে 2 লিখুন, হয়ে গেল, বোঝা গেল, এইটুকু নামালেন, তারপরে এই নামানোর পরে 2 লিখে দিলেই হয়ে গেল, ওখান থেকে শুরু করে। তারপরে ই, ই দুটোই হয়ে গেল, ইর মাথায় রস্যু ই, যেটা ই, আর ইর মাথায় কিন্তু একটা রেফ আছে, রেফের মতো আছে এইভাবে, যেটাকে আমরা কি বলি মাথায়, ঠিক কী বলি বা যাই বলি না কেন বাংলাতে,
সেটা দিতে হবে, মাত্রা দিতে হবে বা যা দিন না কেন যেটা বোঝায়। তারপরে উটাকে কীভাবে লিখতে হবে, 3 লিখুন, মানে ওমকার যেমন ওম লিখতে যান সেটাই ওরকম লিখে তারপর ওপর একটা মাত্রা দিয়ে দিন, ও হয়ে গেল। ও হয়ে গেল। রি ব্যবহারটা ওই ডবল রি ব্যবহার নেই, দেখে রি একটাই দিয়ে দিয়েছে। এ আই ও আউ আউ, পরিষ্কার ও। অর্থাৎ এই যে তুলনাটা পরিষ্কার হলো সবার কাছে যে আমাদের কীভাবে লিখতে হবে বিষয়টা। এইবার চলে আসছে আমরা ব্যঞ্জন বর্ণ। কী বর্ণ? ব্যঞ্জন বর্ণ। আমরা এর আগে করলাম স্বরবর্ণ, এখানে করেছিলাম স্বরবর্ণ। হ্যাঁ দেখা যাচ্ছে। আপনি একবার তাহলে কেটে যুক্ত হন, একবার লিভ নিয়ে আবার যুক্ত হন, হয়তো সমস্যা হতে পারে আপনার, লিভ নিয়ে যুক্ত হন। তারপরে কি বলছে দেখুন, স্বরবর্ণ তাহলে পরিষ্কার হলো, স্বরবর্ণ সবার কাছে 14টি। তারপরে কি ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণের মধ্যে কা খা গা ঘা উমা, চা ছা জা ঝা ইয়া, টা ঠা ডা ঢা ইয়া, তা থা দা ধা ইয়া, পা ফা বা ভা মা, ইয়ারা লা বা, সা 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 হা আং আ। এবার দেখুন পরিষ্কার ভালো করে বুঝতে উচ্চারণটা কেমন। দেখুন ব্যঞ্জন বর্ণের উচ্চারণ কিন্তু সর্বদা সম্পূর্ণ হয় না, যেহেতু ব্যঞ্জনের মাত্রা হচ্ছে অর্ধেক, ওই জন্য অর্ধেক উচ্চারণ হবে, কা খা গা ঘা উমা। ঠিক আছে, এই রকম করে কিন্তু উচ্চারণ করতে হবে। এর কারণ কিন্তু একটাই, সেটা হলো কি, সেটা হলো আপনার এগুলো হচ্ছে অর্ধ মাত্রা বিশিষ্ট। দেখুন প্রত্যেকটি তলায় একটি করে দাগ আছে, এই দাগটিকে কী বলে, হলন্তম বা হসন্ত। কেউ আমরা হসন্ত বলি, কেউ হলন্ত বলি, যা বলি না কেন সেটা কিন্তু আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে পরিষ্কার দেখুন, কা খা, তাহলে উচ্চারণ কেমন হয়, কা খা গা ঘা এটা হচ্ছে নয়ের মতো উচ্চারণ উমা, চা ছা যা ঝা ña টা ঠা ডা ঢা ña টা ঠা ডা ধা ña পা ফ বা ভা মা ইয়া রা লা বা ইয়া রা লা বা সা 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 হা আং আ। পরিষ্কার। এই যে ব্যঞ্জন বর্ণগুলি দেখলেন, এখানে কটা ব্যঞ্জন আছে, 35টা। প্রথমত দেখুন এই 5টা, এই 5টা, তারপরে এই 5টা, আবার এই 5টা, তারপরে এই 5টা, তারপরে এই যে 5টা, এই 5টা বলি, এই যে 5টা, 5 জনের 5টা, 5 5 কত, 25টা, এই অবধি ম পর্যন্ত। ক থেকে ম পর্যন্ত এই যে 25টা বর্ণ, এইগুলো হচ্ছে স্পর্শ বর্ণ। এগুলোকে কি বলবো আমরা, স্পর্শ বর্ণ। স্পর্শ বর্ণ কেন বলছি, এগুলো হচ্ছে আমাদের মুখ থেকে যখন উচ্চারিত হচ্ছে তখন মুখের ভেতরে কোনো না কোনো জায়গাকে সে স্পর্শ করে বেরিয়ে আসছে, তাই এদেরকে বলা হয় স্পর্শ বর্ণ। এবং এদের এক একটিকে এক একটা বর্গ বলে। এই 5টি ক বর্গ, এরপরেরটা চ বর্গ, তারপরেরটা ট বর্গ, তারপরেরটা ত বর্গ, তারপরেরটা প বর্গ। মানে প্রত্যেকটা বর্গের প্রথম যে অক্ষরটা আছে তাকে অনুসরণ করে কিন্তু বর্গ বলা হয়, এক একটিকে বর্গ বলে চিহ্নিত করা হয়, আপনারা সকলে এই বিষয়ে জানেন। আর হচ্ছে এখানে আছে ইয়া রা লা বা, এগুলো হচ্ছে অন্তস্থ বর্ণ, এগুলোকে বলা হচ্ছে অন্তস্থ বর্ণ। এগুলো উচ্চারণ কি ইয়াবৎ বলেন, যেমন ইয়দা ইয়দা হি ধর্মস্য। কেন ইয়দা বলে, ইয়দা উচ্চারণটা কিন্তু আমরা বাংলায় করি যদ, যদা যদা হি ধর্মস্য, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। কিন্তু আসলে উচ্চারণটা এমন নয়, আসলে উচ্চারণটা হচ্ছে সংস্কৃতে এরকম, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवत भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। অর্থাৎ আমাদের উচ্চারণটা ইয়ারা লাভাটা পরিষ্কার করতে হবে, ইয়ারা লাভা। তারপরে সা সা সাহা, সা সা সাহা, এটা হচ্ছে আপনার উষ্ম বর্ণ। যেহেতু এগুলোকে উচ্চারণ করার সময় আমাদের কিন্তু মুখের থেকে উষ্ম হাওয়া বেরোয়, মানে গরম হাওয়া বেরোয়, এই হচ্ছে ব্যাপার। তারপরে অং আর অ, এই যে 35টা অং আর অ মানে হচ্ছে এটা হচ্ছে অনুস্বার, এটা হচ্ছে বিসর্গ। কারণ এরা নিজে নিজে উচ্চারিত হয় না, নিজে নিজে লেখাও যায় না, তাই এদেরকে বোঝানোর জন্য আমাকে অ ব্যবহার করতে হয়েছে আর অ ব্যবহার করতে হয়েছে। পরিষ্কার? তাহলে আমি যে এই বিষয়টা সংক্ষেপে বলছি, এগুলো আমরা এখনও গভীরভাবে আলোচনা করিনি, এগুলো আমরা পরে আলোচনা করব, আলোচনার বিষয়বস্তু। এইবার উচ্চারণের বিধি কী, সর্বপ্রথম আমাদের এই সম্পর্কে অবগত হলাম আমরা সকলে। এইগুলো কিন্তু আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, এগুলো আমি তো হাতে দেখে আপনাদের দেখাতে পারবো না, এখানে আপনাদেরকে এই লেখাগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। ক খা গা ঘা উমা প্রত্যেকদিনই একবার করে প্র্যাকটিস করবেন। একবার করে লিখতে লিখতে আপনি 5 মাস যদি লেখেন, আপনার কাছে সরগর হয়ে যাবে যে কোনো শব্দ পড়া। ঠিক আছে, এরপরে বলছি কি স্বরবর্ণের উচ্চারণ বিধি। উচ্চারণ বিধিটা কেমন, ভালো করে শুনুন, এখানে কিন্তু বিষয় স্বরবর্ণকে উচ্চারণ করতে গেলে স্বরবর্ণ, আমরা বলছি স্বরবর্ণ কিন্তু নয়, এখানেই তো চেঞ্জ করতে হবে, বলতে হবে স্বরবর্ণা। কি বলতে হবে? স্বরবর্ণা, স্বরবর্ণা। দেখুন স্বরের সাথে অ আছে,
স্বরবর্ণ, তাহলে স্বরবর্ণ স্পষ্ট এবং পরিষ্কার উচ্চারণ থাকা কিন্তু অত্যন্ত আবশ্যক, আমাদের কিন্তু এই উচ্চারণটা করতে হবে। ব্যঞ্জন বর্ণ কি, প্রতিটি ব্যঞ্জনের সাথে সাধারণত অ ধ্বনি যুক্ত থাকে। যেমন এখানে কি ছিল, ক, এই কয়ের সাথে যখন অ যুক্ত হয়ে যাবে, ক প্লাস অ, তখনই উচ্চারণ হয়ে যাবে ক, খ, গ, ঘ, ম। এবার যখন আপনি ব্যঞ্জন পড়বেন তখন কিন্তু এরকম হবে না, তখন কোথায় ক, খ, গ, ঘ, ও, চ, ছ, য়, 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 ট, ঠ, য, ঢ, ঞ। বোঝা গেল পরিষ্কার? এই হচ্ছে ব্যাপার, পার্থক্যটা কিন্তু এখানে। শুধু ব্যঞ্জন একা একা উচ্চারণ হলে তখন কিন্তু সে অর্ধমাত্রার দ্বারা উচ্চারিত, একা উচ্চারিত হতে পারে না, তার জন্য তাকে স্বরবর্ণের সাহায্য নিতেই হয়, নাহলে উচ্চারণ হয় না। তাই প্রতিটি ব্যঞ্জনের সাথে সাধারণত অধ্বনি উচ্চারিত বা যুক্ত থাকে। তারপরে নাসিক্য বা মূর্ধন্য ধ্বনি সঠিকভাবে চেনা এবং উচ্চারণ করা কিন্তু অত্যন্ত আবশ্যক। এইবার আপনারা বুঝবেন কী করে যে আমি উচ্চারণটা সঠিক করছি না ভুল করছি। তার জন্যই আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে এই যে উদাহরণ দেখতে পাচ্ছেন, উদাহরণ, এই উদাহরণের নিচে দেখতে পাচ্ছেন গণেশ, একটা করে বানান দেওয়া আছে, গণেশ। এটা হচ্ছে গ, এটা 9 একারে নিয়ে একটা তালবস্য, গণেশ। এই গণেশ শব্দটাকে যখন আমি ভাঙবো তখন কেমন হবে, ভাঙতে যখনই শিখবো, এই বর্ণকে যদি আমি বিশ্লেষণ করতে পারি, শব্দকে যদি বিশ্লেষণ করতে পারি, তাহলেই কিন্তু আমরা কি পারবো, তখন আমরা কিন্তু উচ্চারণটা সঠিক করতে পারবো। দেখুন গ, গ এর সাথে কে আছে, অ, গ হচ্ছে ব্যঞ্জন, অ হচ্ছে স্বর, তারপরে হচ্ছে কি ন এ, তাহলে গ নে স। দেখুন গ, গ এর সাথে অ আছে, ন এর সাথে এ আছে, আর স এর সাথে অ আছে, গ নে স। আর আমরা বাংলায় বলি কি, গণেশ কেমন আছিস, এ গণেশ কেমন আছিস। এবার যদি সমস্যাতে কি বলবো, হে গণেশ কথম अस्ति, হে গণেশ কথম अस्ति। বোঝা গেল? হে গণেশ তুমি কেমন, আপনি কেমন আছেন, গণেশ কথম अस्ति, গণেশ কেমন আছেন, এরকম করে বলছি। তারপরে দেখুন কি বলছে, বিদ্যা, কি আছে, বিদ্যা, বিদ্যা হলে কি হবে, व ই রি, বিদ্যা, তাহলে উচ্চারণটা কি আছে, বিদ্যা, তাই না? তাহলে কি বলবো, বিদ্যা, বিদ্যা, দেখুন বিদ্যা, তাহলে উচ্চারণটা কি হলো, বিদ্যা। তখন আমরা যদি এখন यदा यदा हि धर्मस्य, यदा, यदाটা যদি উচ্চারণ করি योदा, योदा योदा हि धर्मस्य, হবে না নিশ্চয়ই, তখন বলতো यदा यदा हि धर्मस्य গ্লানির্ভবতি ভারত। ঠিক আছে, অনেকে বলে ভারত, ভারত হয় না, আসলে ভারত। अभ्युत्थानम धर्मस्य तदात्मानं सृजाम्यहम्। অর্থাৎ এই যে পরিষ্কার ব্যাপারটা, অর্থাৎ যে বিদ্যা, উচ্চারণটা আমি যখনই বর্ণকে বিশ্লেষণ করতে শিখবো তখনই কিন্তু আমরা উচ্চারণ সঠিক করতে শিখে যাব। এটা হয়ে গেল গণেশাহা, কি হলো, গণেশাহা। যেহেতু এ কারটা কি আমার দীর্ঘ, দীর্ঘস্বর, এই জন্য দীর্ঘ উচ্চারণ হচ্ছে। গটা কিন্তু হ্রস্ব, এই যে গণেশা। দেখুন গটার জন্য সামান্য সময় ব্যবহার করছি, তারপর নেটা দেখুন বেশিক্ষণ টাইম লাগছে, গণেশা, শটাও অল্প, শুধু গটাও অল্প, শুধু মাঝখানে 9 একারটা কিন্তু একটু আমার সামান্য বেশি ওদের থেকে, গণেশা, তাই না? এই জন্য কিন্তু উচ্চারণটা আমার সঠিক আছে, গণেশা। ওম শ্রী গণপতি গণেশায় নমঃ বলতে পারি, গণেশায় নমঃ কেন বলি, যেহেতু চতুর্থী বিভক্তি, এবং বিভক্তিগুলো আমরা শিখবো এরপরে, সেটা আপনার শিখতে শিখতে মোটামুটি 1.5-2 মাস লেগে যাবে বিভক্তি যখন যাবো আমরা। তারপর হচ্ছে বিদ্যা, বিদ্যাতে কি আছে, বিদ্যা, তাহলে উচ্চারণ আছে বিদ্যা, পরিষ্কার। তারপরে হচ্ছে ধর্ম, ধর্মতে কি আছে, ধ যোগ অ যোগ র যোগ ম যোগ অ, ধর্ম, তাহলে উচ্চারণ কেমন, ধর্ম নয় বা ধর্মও নয়, কি হচ্ছে, ধর্ম, ধর্ম। এবার বিসর্গ আছে একটা, ধর্ম, বিসর্গটা বাদই দিই, এখন বিসর্গের প্রয়োজন নেই, ধর্ম, তাহলে উচ্চারণটা কি, ধর্ম, হয়ে গেল, ধর্ম, ধর্ম নয়, ধর্ম নয়, কি ধর্ম পালন করিস, কি ধর্ম তোর, কি ধর্ম, এরকম বললে হবে না, বলতে হবে ধর্ম, পরিষ্কার। কি বলবো উচ্চারণটা, ধর্ম বলুন। এই যে এতক্ষণ ধরে আমরা যেটুকু বললাম, এইটুকুর মধ্যে কারো কোনো সমস্যা থাকলে জানান, এইটুকু যেটুকু পড়া হলো বলুন, কারোর কোনো প্রশ্ন বা কিছু এই বিষয়ে, যদি কোনো রকম কোনো সমস্যা থাকে জানান। তেমন সমস্যা নাই, তবে আপনার এই বর্ণমালাগুলো যাতে আমরা শিখতে পারি, তার দয়া করে আপনি একটু স্ক্রিনে বড় করে এটা যদি আপনি আমাদেরকে সেন্ড করেন, এটা আমরা ডাউনলোড করে নিলাম প্লিজ। স্ক্রিনে কি করব, যদি আমাদেরকে সেন্ড করেন প্রত্যেকটা আইডি। হ্যাঁ এগুলো তো পাঠিয়ে দেবো, সব গ্রুপে পাঠিয়ে দেবো, আমি পিডিএফ পড়ানোর শেষে পিডিএফ পাঠিয়ে দেবো,
এই যে যা পড়ানো হচ্ছে পিডিএফ পাঠিয়ে দেবো, সেদিকে চিন্তা নেই, ওটা পাঠিয়ে দেবো। আর এমনি স্যার, অন্য কোনো বলছি- প্রশ্ন? হ্যাঁ বলুন। তো বলছি অন্তস্থ জয়ের উচ্চারণটা আরেকবার বলুন। ইয়াদা, ইয়ার লাভা বলি না, যেমন দেখুন বাংলায় আমরা কি বলি যাদব, যাদব বংশ। এবার যখন সংস্কৃতে বলবো বা হিন্দিতে ইয়াদব, ইয়া ইয়া ই আর ইয়া, এই নিয়ে পরবর্তীকালে আসছে, মানে আরও পড়া আসবে, এটা তো সবে শুরু করলাম। এরপরে আমরা সেই বিষয়ে নিয়ে আলোচনা করবো আরও বিশেষ করে, যে কোন কোন শব্দগুলোকে আমাদের কীভাবে আচ্ছা, ঠিক আরও আছে। উচ্চারণ করতে হবে, সেগুলো লিখে লিখে প্রকাশ করা আছে। এখন আমি যেটুকু পড়ালাম, এই যে বর্ণটাকে বিশ্লেষণ করলাম না, বর্ণটাকে ভাঙলাম, সবাই দেখলেন, এই যে প্রতিটি বর্ণকে ভাঙলাম, গ যোগ অ যোগ ন যোগ এ যোগ স যোগ অ, এটা করলাম তো, গণেশা করলাম না। এইবার আমি আপনাদেরকে 3-4টি শব্দ দেবো, এখন আপনারা সেগুলিকে করবেন। এখানে আমি দিচ্ছি, আপনারা সেগুলো করুন। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ করুন দেখি আপনারা, দাঁড়ান পাঠাচ্ছি। দেখুন একটা করুন, সুপ্রভাতম। ইদা, হ্যাঁ, তদে জ্যোতি, কিছু বলছেন? সুপ্রভাতম, তদে জ্যোতি, সুপ্রভাতম, তদে জ্যোতি, হ্যাঁ, গ্লানির্ভবতি, হুম, অবাশ্বর, অবস্বর, অভিজ্ঞান। দেখুন প্রথমটা আমরা কি দিয়েছি, এবার সকলে কিন্তু একটু যুক্ত হবেন এবং সকলে কিন্তু একটু অ্যাক্টিভ হবেন। আমি যখন জিজ্ঞাসা করব আপনারা সকলে বলবেন সুপ্রভাতম। এই সুপ্রভাতমটা কে বলবেন বলুন, কিভাবে করবো আমরা বলুন, বলুন মুখে বলুন, হাত উঁচু করতে হবে না, বলুন। আচ্ছা, প্রথমে কি লিখবো? দন্তেশ্বরে হসন্ত, অন্তঃসে হসন্ত, উ, ও, যোকু, তারপরে রয়ে হসন্ত, রয়ে হসন্ত, অ, রয় হসন্ত, তারপরে অ রয়ে দিলাম, হসন্ত, অ, হ্যাঁ, হয়ে হসন্ত, আ, রয়ে হসন্ত, অ, রয়ে হসন্ত, তারপরে সুপ্রভাত হলো, তারপরে রয়ে হসন্ত, ময় হসন্ত। তাহলে সুপ্রভাতম, তাহলে সবার কাছে কি পরিষ্কার কিভাবে হলো? স উ, তাহলে স এর সাথে উ হলো, সউ, সু প্রা, দেখুন সুপ্রা হয়ে গেল, সুপ্রা, পরিষ্কার সুপ্রা। তাহলে সুপ্র সবার কাছে পরিষ্কার, সুপ্রা, সুপ্রা, তাহলে সুপ্রভাতম না কিন্তু সুপ্রভাতম, প্রা, সুপ্রা, সুপ্রা, পরিষ্কার সুপ্রা হলো। এবার ভাতম, ভাতম, ভাটা কিন্তু দীর্ঘ, আর রয়েছে আমার ভাতম, ভাতম, তাহলে সুপ্রভাতম, ভাটা কিন্তু দীর্ঘ, বোঝা গেল? সুপ্রভাতম, তাহলে সুপ্রভাতমটা উচ্চারণ করুন আপনারা। সুপ্রভাতম, হ্যাঁ বুঝতে পারছেন তাহলে উচ্চারণটা পরিষ্কার হচ্ছে কি? সুপ্রভাতম বলুন। আচ্ছা অর্পিতা দাস আপনি কি বলবেন বলুন। ওটা আনসার করার জন্য হাত ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এটা সবার কাছে পরিষ্কার হলো, সুপ্রভাতমটা সকলে বুঝতে পেরেছেন? বেশ চলুন তারপরে চলে আসবে কি, বলবো আমি। হ্যাঁ পরেরটা বলুন। তদে জ্যোতি, হ্যাঁ তয়ে হসন্ত, হ্যাঁ। অ, দয়ে হসন্ত, এ, বর্গীজয়ে হসন্ত, অ, তয়ে হসন্ত, হর্ষই, তদে জ্যোতি, ই, ই, হর্ষই নয়, ই, আচ্ছা ই, তাহলে কি বলবো? ই, আমি ই বললেই বুঝে নেবো কিন্তু, তাহলে বলবো কি ই আর ই, দীর্ঘটা বললে ই বুঝে নেবো আর ইটা বললে ই বুঝে নেবো। তাহলে এটা তদে জাতি,
তাদে জাতি, তাহলে উচ্চারণটা কেলা তাদে জাতি, দেখুন তা দে জাতি, বুঝতে পারছেন? তাহলে আমার ভাঙা হলে এই যে বর্ণ বিশ্লেষণ যে যত সুন্দর পারবে সে তত ভালো উচ্চারণ করতে পারবে। আপনার প্রত্যেকটি শব্দের প্রত্যেকটি বর্ণকে ভাঙতে হবে, প্রত্যেকটি বর্ণকে যখনই ভাঙতে শিখতে পারবেন তখনই আপনার উচ্চারণের কাঠামো আরও সুন্দর হবে। এখন যদি আপনাকে আমি বলি ধর্মক্ষেত্রে, বাংলায় ধর্মক্ষেত্রে বললাম, এটাকে যদি সংস্কৃতে বলি তাহলে কেমন উচ্চারণ করব? কেমন উচ্চারণ করব? ধর্মক্ষেত্রে, ধর্মক্ষেত্রে কেন হলো? ধর্ম, ধর্ম তো আসলো, ধর্ম ধর্ম, তাই তো? ধর্ম হলো, ধর্ম হলো, তার সাথে আছে ধর্ম, পরিষ্কার, ধর্ম হলো। এবার ক্ষেত্রে ক আর স, ক আর স, মূর্ধার স, যেটা মূর্ধা উপরের দিকে চলে যাচ্ছে, মূর্ধা, এগুলো উচ্চারণ স্থানগুলো নিয়ে পরে আলোচনা করবো আমরা। তাহলে হচ্ছে উপরের দিকে যে চলে গেল তখন হলো মূর্ধার স। ধর্মক্ষেত্রে, ক্ষেত্রে ক আর স, তাহলে দুটোকে উচ্চারণ করতে হবে, ক্ষেত্র নয় কিন্তু, ধর্মক্ষেত্রে, ধর্মক্ষেত্রে, কটা হালকা উচ্চারণ, সেটা মূর্ধার যে সটা ওটা উচ্চারণটা কিন্তু বেশি। ধর্মক্ষেত্রে, ক্ষেত্রে, 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 এরকমভাবে জিহ্বাটাকে ভাঁজ করে উপর দিকে নিয়ে উচ্চারণটা করতে হবে, ক্ষেত্রে, ক্ষেত্রে, ধর্মক্ষেত্রে, পরিষ্কার? তাহলে তাদের যদি উচ্চারণটা কেমন হবে? তাদে জাতি, তাদে জাতি, এটা ঈশোপনিষদের একটি মন্ত্র আছে, ঈশোপনিষদের একটি মন্ত্র, তাদে জাতি তন্নৈ জাতি তদ্দূরে তদ্বন্তিকে তদন্তরস্য সর্বস্য তদু সর্বস্য ওয়াজতা, এরকম করে একটা মন্ত্র আছে ঈশোপনিষদ, যেখানে বলছে তাদে জ্যোতি। সঞ্জীবদা আপনি একটু মিউট করুন, সঞ্জীবদা ভীষণ আওয়াজ হচ্ছে। ও সরি সরি। তাদে জ্যোতি, তাহলে তাদের জ্যোতিটা পরিষ্কার, তাদে জ্যোতি তন্নৈ জ্যোতি তদ্দূরে তদ্বন্তিকে, তদ্দূরে, তদ্দূরে, দেখুন তদ্দূরে বানানটার মধ্যে আছে তদ্দূরে, মানে দুটো আছে, তদ একটা দ আর দূরের দ মিলে গেলে তদ্দূরে, তাহলে দুটো দকে এমন উচ্চারণ করতে হবে, তদ্দূরে তদ্বন্তিকে, তদ অন্তিকে হয়ে গেল তদ্বন্তিকে, তদন্তরস্য সর্বস্য ইয়াদু তদন্তরস্য সর্বস্য তদু সর্বস্য বাধ্যতঃ, অর্থাৎ এই যে ব্যাপারটা, এই উচ্চারণ প্রণালী কিন্তু আমাদের সঠিক করতে হবে। তার জন্য আমাদেরকে অভ্যাস করতে হবে, কিসে অভ্যাস? বর্ণের বিশ্লেষণ। বুঝতে পারলাম কেন বর্ণের বিশ্লেষণটা দিয়ে আমরা শুরু করলাম? বলুন তারপরেরটা কে বলবে? গ্লানির ভবতি, বলুন কে বলবেন? আমি বলবো? হ্যাঁ বলুন। ক অ গ্লানির ভবতি, হ্যাঁ, গ গয় হসন্ত অ, লয় হসন্ত আ, নয় হসন্ত ই, রয় হসন্ত, ভয় হসন্ত অ, বয় হসন্ত। আপনি একটু আস্তে বললে আমি লিখতে পারবো, এত স্পিডে আমি লিখতে পারবো না, ধরে টাইপ করছি তো। আচ্ছা প্রথম থেকে বলুন। আচ্ছা, হ্যাঁ, গয় হসন্ত অ, হ্যাঁ, ভুলে গেলাম যে, আচ্ছা, গয় হসন্ত অ, লয় হসন্ত আ, নয় হসন্ত ই, রয় হসন্ত, দাঁড়ান, লয় হসন্ত আ বললেন, তারপরে নয় হসন্ত, রয় হসন্ত ই, এই হলো। গ্লানি, আচ্ছা, গ্লানির, রয় হসন্ত, হয় হসন্ত, রয় হসন্ত, রয় হসন্ত, তারপর বললেন হয় হসন্ত, ভয় হসন্ত, গ্লানির গ্লানির ভবতি, হ্যাঁ, ভয় হসন্ত অ, ভবতি, বয় হসন্ত অ, ভয় হসন্ত অ দিলাম, তারপরে বয় হসন্ত অ দিলাম, অ, হ্যাঁ, তয় হসন্ত ই। তয় হসন্ত ই। স্যার গ্লানিটা প্রথমেরটা হয়নি মনে হচ্ছে, গয় হসন্ত, লয় হসন্ত আ। হ্যাঁ, এইবার ব্যাপারটা হচ্ছে, এবার ভুলটা ধরুন, এখানে কোথায় ভুলটা হচ্ছে? গ্লা, এবার গ কিন্তু এখানে অর্ধেক, অলরেডি কিন্তু গ অর্ধেক আছে আর ল মিলে গিয়ে একসাথে যুক্ত হয়েছে, তাহলে গ এর সাথে কিন্তু অ নেই এখানে। কেন নেই? যেহেতু অর্ধেক আছে, একসাথে যদি অ থাকতো তাহলে কিন্তু এটা উচ্চারণে যুক্ত হতে পারতো না, গ্লা, গয়ে লয়ে ওখানে যুক্ত হতে পারতো না যদি অ থাকতো, অ নেই দেখে কিন্তু হলো। অ যখন থাকতো তখন এই যে ভ ব, এই যে বটা হয়েছে, ভটা হয়েছে, সিঙ্গেল হয়েছে, বোঝা গেল? ও যুক্ত হয়ে সিঙ্গেল হয়ে একটার সাথে যুক্ত হচ্ছে। এবার দেখুন গয়ে লয়ে তার সাথে একটা আকার দিয়েছে, তাই না? তাহলে গয়ে লয়ে কিন্তু গয়ের সাথে কিন্তু অটা যুক্ত হবে না, এইটুকুই পার্থক্য। তাহলে হয়ে গেল গয়ে আর ল দুটো অর্ধেক আছে, অর্ধেক অর্ধেক, তার জন্য হচ্ছে গ্লানি, গ ল আ, তাহলে গয় লয় আকার, গ্লা, গ্লা
নি, তাহলে গ্লানি, গ্লানির, নির থেকে র আছে, গ্লানির ভবতি, ভবতি, এটা পরিষ্কার, ভবতি, তাহলে কি হচ্ছে গ্লানির ভবতি, গ্লানির ভবতি, পরিষ্কার। বলুন यदा यदा हि धर्मस्य, धर्मस्य, পরিষ্কার। এইরকম কিন্তু উচ্চারণ করতে হবে, তাহলে উচ্চারণটা পরিষ্কার হলো, বোঝা যাচ্ছে ব্যাপারটা আমাদের। এবার যত আপনি শিখবেন তত কিন্তু আরো ভালো পারবেন এগুলো। পরেরটা কে বলবেন? অভাস্বরা। হ্যাঁ স্যার বলবো। হ্যাঁ বলুন। হ্যাঁ অভাস্য, অ হ্যাঁ ভয় অসন্ত, বলুন। আ দন্তেশ্বয় হসন্ত, বয় হসন্ত, তারপর অযোগ রয় হসন্ত যোগ অ, অযোগ রয় হসন্ত যোগ অ। আচ্ছা বলুন, সকলে বলুন, ঠিক আছে ওনারটা? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আপনি তো বললেন ওই যুক্তাক্ষর থাকলে পরে মানে ওটার সঙ্গে অ যোগ হবে না, লাস্টেরটাই হবে, প্রথমটাই হবে না। হ্যাঁ মানে প্রথমে যার সাথে যুক্ত হচ্ছে তাতে তাতে থাকবে না স্বরবর্ণ, ঠিক আছে? হ্যাঁ। কেন ওটা তো অর্ধ, ব্যঞ্জনের মাত্রা তো অর্ধ। এবার যখনই আমি তার সাথে যুক্ত করছি, অযুক্ত করে, তখন সেটা সিঙ্গেল উচ্চারণ হয়, বা সে ওইভাবে যুক্ত হয়ে উচ্চারণ হতে পারে না প্রথমটার সাথে, ঠিক আছে? তাহলে হচ্ছে অভাস্বরা, তাই তো? উচ্চারণ করছি কি অভাস্বরা। আমরা কি বলি? অভাস্বর। আমরা বলি কি অভাস্বর, এরকম বলি, কিন্তু উচ্চারণটা তেমন নয়, বলতে হচ্ছে অভাস্বরা, ভাস্বরা। এটা বড় হয়েছে তো, বটা কিন্তু বাদ দিয়ে দিই, তাহলে হবে উচ্চারণটা যদি আমরা বলি অভাস্বর, তাহলে ভাস্বর বানান দেখুন, অভাস্বর, ভাস্বর, এরকম তো হয় না? ভাস্বর, এরকমটা তো বটা বাদ চলে যায় না যদি আমরা ওরকম উচ্চারণ করি? বাংলা আমরা কি করি? অভাস্বর, অভাস্বর বলি তো, কিন্তু আমরা কী বলবো এখন উচ্চারণটা? অভাস্বরা, অভাস্বর, বটা কিন্তু একটু হালকা কম উচ্চারণ হবে, এই যে ব্যাপারটা। অভাস্বরা, 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 এই বটা কিন্তু আপনার রাখতেই হবে, ঠিক আছে? একটু সামান্য রাখলেও রাখতে হবে, না হলে উচ্চারণটা সঠিক হবে না। তাহলে কি হচ্ছে? অভাস্বরা, পরিষ্কার? অভাস্বরা। হ্যাঁ প্রশ্ন বলুন। স্যার আমরা ওই যে সংযুক্ত বর্ণ হিসেবে বটা যখন দিই, আমরা দেখতে পাই কোথাও বটা উচ্চারিত হয় এবং কোথাও হয় না। যেমন লম্ব বা বিম্ব, এখানে বটা উচ্চারণ হয় সংযুক্ত হওয়ার পরে, বা সাধারণত তাই হয়। এখানে অভাস্বর বা অভাস্যরও আমরা যেটা মানে আমরা তাই বলছি না কেন, এখানে বটা উচ্চারণ করতে হয় কেন বা কোথায় হবে না বলে আমরা ধরে নেব আর কি। না উচ্চারণ হচ্ছে না এমনটা, উচ্চারণ তো হচ্ছে, উচ্চারণটা আমি করছি না তাই, আমরা করি না তাই। অভাস্বরা, আসলে উচ্চারণটাকে হচ্ছে অভাস্বরা। আমি যদি শব্দটাকে ভাঙি, দেখুন বর্ণটাকে যখন ভাঙলাম না, প্রত্যেকটি বর্ণ আলাদা আলাদা করে ভেঙে আসলো তো আমার সামনে। উচ্চারণ করুন অ ভা স্বা র, স্বা। এবার যখন স্বরবর্ণ যখন উচ্চারণ করছিলাম কী করছে? স্বার বাড়ানা, স্বা। স্বয়ের সাথে বটা উচ্চারণের জন্য কিন্তু হয়ে গেল। আর যদি খালি স উচ্চারণ হতো স্বরবর্ণ, তখন যেত স্বর, 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 স্বরবর্ণ, স্বরবর্ণ, কিন্তু তখন তো বলিনি, বললাম কি স্বরবর্ণ, স্বর, স্বয়ের সাথে বড় হয়েছে, বুঝতে পারছেন? শুধু এই সামান্য একটা সামান্য ভেদ, একটা সামান্যতম ভেদ কিন্তু আপনার আনতে হবে স আর স্বার মধ্যে। যেমন আমি বলি স্বামী, স্বামী, স্বামী বলবো, আমি যদি স্বামী, আমরা বাংলায় বলি, কোনো মহিলারা বলে যে আমার স্বামী। এবার যখন দেখবেন, যদি আপনি সাউথ ইন্ডিয়ান সিনেমা দেখেন, হিন্দি সিনেমা দেখেন, বা সেখানে পড়ান স্বামী, স্বামীজি আইয়ে, স্বামীজি আইয়ে, স্বামী, তাহলে স্বামী স্বয়ের সাথে উচ্চারণ করছি, আমরা যেভাবে উচ্চারণ করছি অবিজ্ঞানম, তাই তো? অবিজ্ঞানম, এরকমটা হওয়ার কথা, কিন্তু আমরা কিন্তু সঠিক বানান এটা নয়, তাহলে আমাদের মাঝখান থেকে দুটো উড়ে যাবে। কি করতে হবে? বলছে অবি, অবি হলো অবি, পরিষ্কার? অবি হয়ে গেল। তারপরে বর্গের জ, বর্গীয় জ, যেটা জ, জয়ের উচ্চারণটা জয় হয়। কি হবে? জ দিলাম, জয়ের সাথে কি দেবো? জয়ের সাথে কি দেবো? ইয়, তাই তো? ইয় দেবো, ইয়, যেটা হচ্ছে অবিজি, ইয় দিলাম। এবার ইয় দিলে আমার উচ্চারণটা কি হচ্ছে? দেখুন তো এবার উচ্চারণটা কেমন দাঁড়ায়? অবিজ্ঞানম, অবিজ্ঞানম, এরকমটা হওয়ার কথা কি? অবিজ্ঞানম। বলুন এবার কি হওয়ার কথা উচ্চারণটা? না, জ্ঞানম হবে না। এই যে আমরা ভুল, ওই যে বললাম দেখাকে বলেছি দেখা,
আর অবিজ্ঞানম যে কথাটা বলছি, বিজ্ঞান, জ্ঞান, জ্ঞান বিজ্ঞান সব ভুল উচ্চারণ, একটাও সঠিক নয়। সঠিক উচ্চারণটা কি? অবিজ্ঞানম, অবিজ্ঞানম। ইয়র উচ্চারণটা নয়ের মতো, নয়ের মতো, অবিজ্ঞানম। হ্যাঁ, অবিজ্ঞানম, নট জ্ঞানম, অবিজ্ঞানম। পরিষ্কার? উচ্চারণটা হবে অবিজ্ঞানম, জ্ঞানম না, গটা বাদ, গ নেই, জ্ঞানম, জ্ঞানম। হ্যাঁ, অবিজ্ঞানম, অবিজ আর রয়েছে তো, অবিজ্ঞানম, অবিজ্ঞানম। পরিষ্কার? তাহলে এই যে জ আর ন, হ্যাঁ, তাহলে উচ্চারণটা হচ্ছে অবিজ্ঞানম। তাহলে আমরা কি করি উচ্চারণ? অবিজ্ঞানম। পরিষ্কার? তাহলে কি হচ্ছে? অবিজ্ঞানম, অবিজ্ঞানম। এইবার দেখুন আমি যদি জ্ঞান করি, ধরুন জ্ঞান, জ্ঞান উচ্চারণটা করি, বর্গের যা, বর্গের যার সাথে কি দেবো? বর্গীয় যার সাথে যুক্ত করবো কি? ইয়, ইয় নিলাম, দিয়ে আকার দিলাম, দন্ত দিলাম, ময় হলো। এটা হচ্ছে জ্ঞানম। জ্ঞানম কথাটি আসলো, জ্ঞানম কথাটি আসলো, তাই তো? এবার জ্ঞানমটাকে যদি ভাঙি তখন কি হচ্ছে? জ, জয়ের সাথে কে দেখছে? ইয়, ইয় বলবো না আমরা, ইয়া, ইয়া বলবো, ইয়া, ইয়া। হ্যাঁ, ইয়া হলো। এগুলো উচ্চারণ স্থান পরে যখন বলবো তখন আপনাদের কাছে আরো পরিষ্কার হয়ে যাবে বিষয়টা, ঠিক আছে? তাহলে যে বিজ্ঞানমের মধ্যে কি পেলাম? জ, ইয়, তাই তো? ইয়া, নিয়া হলো, ইয়া, যেটাকে আপনি ন বলছেন, ইয়া, জ যোগ ইয়া, তারপরে যোগা, যোগা, তারপরে নয় হসন্ত অ, অ, ময় হসন্ত, ময় হসন্ত, তাই তো? এই যে ব্যাপারটা বলুন, এবার কি বলবো আমরা? জ্ঞানম বলবো না, জ্ঞানম, জ্ঞানম, জ্ঞানম। কি বলবো? জ্ঞানম। কি বলবো? জ্ঞানম। জ্ঞা ইয়া না, জ্ঞানম নয়, জ আর ইয় রয়েছে, তা জ আর ইয় কি উচ্চারণ কি? জ্ঞানম, 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 জানম, জানম, জ্ঞানম, জ্ঞানম, জ্ঞা, জয়ের সাথে ইয় রয়েছে, জ্ঞানম, জ্ঞানম, জ্ঞানম। পড়েছি মানে? হ্যাঁ, ব্যাপারটা কিন্তু আমাদের, ভুল হচ্ছে। ব্যাপারটা কিন্তু আমাদের কাছে এখন কঠিন হবে, বিষয়টা আসলে কঠিন হবে। আমরা একটার মধ্যে অভ্যস্ত হয়ে গেছি, অভ্যস্ত হয়ে গেছি না সবাই? হ্যাঁ বলুন। প্রণাম স্যার, প্রথমে সর্বপ্রথম আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি স্যার। আমি বাংলাদেশ থেকে প্রণাম জানাচ্ছি। হ্যাঁ, আলোচনা করব। তাহলে আমাদের এই বর্ণ বিশ্লেষণ মোটামুটি পরিষ্কার, বাড়িতে আমি কিছু কাজ দিয়ে দেবো, শেষে দেবো। তবে এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে, দেখুন, হ্রস্ব এবং দীর্ঘ ধ্বনির মধ্যে পার্থক্য। আমরা হ্রস্ব এবং দীর্ঘ নিয়ে প্রথমে একটু আলোচনা করছিলাম। তা প্রথমে দেখুন ধ্বনি, ধ্বনি আমরা দেখুন কথা বলছি ধ্বনি, বাংলায় বলছি না ধ্বনি। এবার যখন সমস্যাতে উচ্চারণ ধ্বনি, ধ্বনি, ধোয়া, ধ্বনি উচ্চারণটা হবে কি? ধ্বনি, উচ্চারণ, ধ্বনি, উচ্চারণ, বাংলা তুলনা। এবার যেহেতু বাংলায় উচ্চারণ করছি তাই আমরা বলবো ধ্বনি, উচ্চারণ, বাংলা তুলনা। দেখুন অটা কি? হ্রস্বা। অটা কি? স্বল্প সময় ধরে উচ্চারণ আছে, বেশি সময় না। যখনই উচ্চারণ করবো তখন হয়ে যাবে দীর্ঘ, দীর্ঘ উচ্চারণ হয়েছে। যেমন আমি বলি আম, আম বলি বাংলায়, কিন্তু আম তো নয়, রাম, রাম বলি বাংলায়, রাম, রাম তো নয়, হবে রামা। আর যদি বলি লতা তখন হবে লতা, লত বলবো না, তখন বলি লতা। পরিষ্কার? অর্থাৎ লতা হয়ে গেল। তার যে উদাহরণ দেখুন, আমরা বলছি অগ্নি, অগ্নিহি। দেখুন আমরা বাংলায় বলছি কি? অগ্নি, অগ্নি বলি আমরা, আরে অগ্নিটা জ্বালিয়ে দে, অগ্নি প্রজ্বলন করো, এরকম বলি। কিন্তু অগ্নি তো নয়, আসলে ব্যাপারটা হচ্ছে অগ্নি, অগ্নি। এটাকে ভাঙলে কি হচ্ছে? ই, এরকম হচ্ছে যোগী, অগ্নি, অগ্নিহি। এবার যদি বিসর্গ থাকে তখন হি, একটা হয়ের মতো উচ্চারণ হয়, অগ্নিহি, রামাহা, এরকম করে উচ্চারণ হয়। তাহলে অগ্নিহি। পরিষ্কার? আত্মা, আত্মা, দেখুন আত্মা, আমরা বলি আত্মা, অনেকে আত্মা বলে, আমার আত্মা চাইছে তাই আমি খাইছি, এরকম অনেকে বলে। আত্মায় চেলে আমি কি করবো? আত্মা বলে নাকি চায়, কেউ কোনোদিন আত্মা খেতে চায় না, খেতে চায় জিভটা। যাই হোক, এটা নিয়ে অনেক মত পার্থক্য আছে, যে যেটা খেতে চায়। তাহলে আত্মা উচ্চারণটা কি হচ্ছে? আত্মা, আত্মা উচ্চারণটা কেমন হচ্ছে? আত্মা, অর্থাৎ ত ম আ, তাহলে আত্মা। এইরকম কিন্তু ভেদ হচ্ছে। তাহলে পরিষ্কার হলো উদাহরণগুলো। অগ্নি, অগ্নি নয়,
আত্মা আত্মা নয়, হয়ে গেল। তারপর বলছে যুক্তাক্ষর এবং উচ্চারণ। যুক্তাক্ষর বাংলায় বলবো যুক্তাক্ষর, বাংলায় জু বলি, জ, দুটো জ, একটা অন্তর্জ একটা বর্গীয় জ। তাহলে আমরা সমস্যাতে কিন্তু সেটা করবো না, যে বলবো যুক্তাক্ষর। তাহলে উক্তাক্ষর বলবো না, কি বলে উক্তাক্ষর, যুক্তাক্ষর, যুক্তাক্ষর, যুক্তাক্ষর এবং উচ্চারণ, উচ্চারণ। এবার নটা কিন্তু মূর্ধন্য না, উচ্চারণ মূর্ধন্য নয়ের মতো, নটা নাকে বাঁধবে উপর দিকে, উচ্চারণ, 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 নাকে যাবে। বলছে যখন দুই বা ততোধিক ব্যঞ্জন একত্রিত হয়, দুই বা ততোধিক ব্যঞ্জন একত্রিত হয়, এখানে আমরা কি বলি একত্রিত বলি, একত্রিত হয়, একত্রিত হয়, দুই বা ততোধিক ব্যঞ্জন একত্রিত হয় তখন তাকে যুক্তাক্ষর বলি। তাহলে দেখুন কতগুলো ভুল হলো। তখন বলতে যখন দুই বা ততোধিক ব্যঞ্জন একত্রিত হয় তখন তাকে যুক্তাক্ষর বলে, এমনভাবে পড়া উচিত। কিন্তু আমরা বলছি কি যখন দুই বা ততোধিক ব্যঞ্জন একত্রিত হয় তখন তাকে যুক্তাক্ষর বলে, বুঝতে পারলাম। তারপরে সাধারণ যুক্তাক্ষর, সাধারণ যুক্তাক্ষরগুলি কি, যেমন এখানে আবার দিয়েছি কয়েকটি। স্ম, দন্তেশ্বর সাথে ম যুক্ত হয়েছে, দেখতে পাচ্ছেন দন্তেশ্বর ম। স্মরণম, উচ্চারণটা কি স্মরণম, দেখুন স্ম, স্ম, ছটা বলছেন, দেখুন মুখ থেকে শীষ ধ্বনি বেরোচ্ছে, শীষ, স্মরণম, স্মরণম, স, স্মরণম, শীষ ধ্বনির মতো নির্গত হচ্ছে, এই জন্য বলছে একে উষ্ম বর্ণ বলে, শীষ ধ্বনি বলে, যাই হোক অনেক কিছু বলে। তাহলে স্মরণম, স্মরণম, স্ম, ছটা কিন্তু হালকা উচ্চারণ হচ্ছে, মটা হালকা হচ্ছে, স্মরণম, স্মরণম, স্মরণম। অনেকে বলে স্মরণম, আমরা বলি না স্মরণম, স্মরণ করছে, আমাকে স্মরণ করছে, তাকে স্মরণ করছি বা নেতাজিকে স্মরণ করছি এরকম বলি আমরা, কিন্তু স্মরণ নয়, স্মরণ বানানটা হচ্ছে তালব্যস্ব হয়ে যাবে, স, ওটা হচ্ছে তালব্যস্ব, তালব্য, তালব্য বর্ণ হয়ে যাবে, তালব্য, তালব্যস্ব, স্মরণম। তাহলে আমরা সঠিক বলবো কি স্মরণম, 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 পরিষ্কার। তাহলে উচ্চারণটা কেমন হলো, স্মরণম নয় কিন্তু, হয়ে গেল স্মরণম, স্মরণম, হয়ে গেল। তা বলছে জ্ঞান, এই যে আবার সেই জ্ঞান চলে আসলো, বর্গের যা ইয়া, জ্ঞান। দেখুন জ্ঞান বলবো না, কি বলবো, আমরা একটু আগে শিখেছি জ্ঞান, কি বলবো জ্ঞান, কি বলবো জ্ঞান, জ্ঞান, পরিষ্কার, জ্ঞান, এরকম উচ্চারণ। ত্রয়ী, ত্র, এখানে ত্রয়ী, আমরা বলি ত্রয়ী, ত্রয়ী বলি, ত্র বলে কিছু নেই কিন্তু, ত্রয়ী, ত্রয়ী, ঋক সাম যজু বেদাস ত্রয়স্ত্রয়ী, ত্রয়স্ত্রয়ী মানে তিনটে, ঋক সাম যজু, তিনটি বেদ, ঋক সাম যজু, এই তিনটি বেদকে একত্রে ত্রয়ী বলে। আবার অনেকে বলছে না ঋক সাম যজু অথর্ব, এই চারটিকে একত্রে ত্রয়ী বলে। তাহলে ত্রয়ী, তাহলে ঋক সাম যজু বেদাস ত্রয়স্ত্রয়ী, তাহলে ত্রয়ী নট ত্রয়ী, ত্রয়ী, কি বলবো ত্রয়ী। তাহলে ত্রয়ী যদি ভাঙি, ত্রয়ীটা ভাঙলে কি হবে, ত্রয়ীটাকে ভাঙলে কি হবে, ত, বলুন কেউ একজন, রয় হসন্ত, রয় হসন্ত, অ, হ, অ, 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 অন্ত্যেস্তায় হসন্ত, ই, অন্তস্থ হসন্ত, তার সাথে ই, প্রায় ই, কোন ই, আচ্ছা ই হলো। তাহলে ত্রয়ী, তাহলে ব্যাপারটা হচ্ছে ত্রয়ী, তাহলে উচ্চারণটা কেমন হলো, ত্রয়ী, ত্রয়ী, প্রায় পরিষ্কার, ত্রয়ী নয় কিন্তু, তাহলে উচ্চারণটা কি হলো ত্রয়ী, ত্রাই, ত্রাই, না ত্রয়ী না, ওইভাবে না, ওটা এটা দীর্ঘ করা যাবে না, তো দীর্ঘ বর্ণ নয় তো, ত্রয়ী একবারে বলতে হবে, ত্রয়ী, ত্রয়ী, হ্যাঁ ত্রয়ী, ত্রাই, হ্যাঁ ত্রয়ী, রেক সাং বেদাস ত্রয়স্ত্রয়ী, হয়ে গেল। তারপরে দেখুন ক্ষত্রিয়, স্যার হ্যাঁ। জ্ঞান উচ্চারণটা কিছুতেই হচ্ছে না, ওইটা আবার বলে কিন্তু। জিয়ানম, জিয়া, এটাতে প্রচুর মুশকিল হচ্ছে। হ্যাঁ জিয়ানম, জিয়া, জিয়া ইয়াটাকে উচ্চারণ করুন, সবসময় যে নয় আসবে এমন ব্যাপার নেই, জিয়ানম, জিয়া, জিয়ানম, জিয়ানম, জানাম না জানাম, জিয়া, জিয়া, জিয়া বর্গের সাথে জ যখন যুক্ত হচ্ছে ইয়া তখন হচ্ছে জিয়া, জিয়ানম, জিয়া, জিয়া, জিয়ার সাথে আ উচ্চারণ করবেন, জিয়ানম, জিয়ানম, জানাম, হ্যাঁ জিয়ানম, জানম নয় কিন্তু জিয়ানম, জানাম, হলো, জানাম। হ্যাঁ ঠিক আছে। এরকম উচ্চারণ করলে অনেকে পেটাবে হয়তো রাস্তা ধরে, কি সব বলছিস, এটা হচ্ছে ব্যাপার। সে তাহলে জানাতে হবে ইয়ান আনতে। না না না, জানাতে আবার কি, জানাতে না এরকম নয় তো, জানার কথা বলছেন কি আপনি, কি বললেন একবার বলুন। না স্যার আমি বলছি শুধু যদি জানা বলি তাহলে ইয়ানা উচ্চারণ হবে? না কেন হবে, ওটা তো খালি জানা, ওটা তো খালি জানা, ওটা কেন হবে,
আপনার ইওটা যখন থাকছে তখন ওই রকম হচ্ছে, এটা যখন না থাকবে তখন তোমার প্রয়োজন নেই। জানা বলকে যে হচ্ছে তো বলকে যেমন তো জানা, জল, জলকে আমার জিয়ালম বলবো নাকি? জল বলবো, জলই বলবো, ওকে কেন চেঞ্জ করবো? ওর সাথে আমার ইয়া নেই, ইয়ে কি আছে সেখানে? আসছে না তো। এটা শুধুমাত্র জ্ঞান বিজ্ঞান এইগুলো উচ্চারণের ক্ষেত্রে, জ্ঞানম বিজ্ঞানম, এই আর কিছু না। হলো, তারপরে ত্রয়ী হলো ক্ষত্রিয়, এবার ক্ষত্রিয় আসছে ক যোগ স, দেখুন ক স মিলে ক্ষিয়া হয়ে গেল, ক্ষত্রিয় স, দেখুন ক্ষত্রিয়, দেখুন ভাঙুন ক্ষত্রিয় ক্ষত্রিয়, তাহলে উচ্চারণ হয়েছে ক্ষত্রিয় ক, হ্যাঁ ক্ষত্রিয়। তাহলে কয়ের উচ্চারণটা কি হচ্ছে আপনার? একদম সামান্য। দেখুন ক্ষত্রিয় যখন উচ্চারণ করছেন, ক্ষত্রিয় কটাকে প্রথমে হালকা উচ্চারণ করছেন, ক্ষত্রিয় ক্ষত্রিয় ক্ষত্রিয়, কটাকে আপনি বলতেও পারছেন না। বলতে পারছেন? বলুন তো একবারও, কটা আসছে বলতে পারছেন? পারছেন? হ্যাঁ, একদম সামান্য, একদম সামান্যতম আসছে, তাহলে উচ্চারণ হচ্ছে ক্ষত্রিয় ক্ষত্রিয় ক্ষত্রিয়, বলতে কেউ পারছি না, তাই না? তাহলে উচ্চারণ ক্ষত্রিয় হয়ে গেল। বলুন, কারোর কোনো সমস্যা এই বিষয়ে? এবার দেখুন আরেকটা দিচ্ছি শ্রীযুক্ত, শ্রী তালবস্বর অফলা দিয়ে ধরুন, শ্রীযুক্তা, আমরা বলি শ্রীযুক্ত মহাশয় বা এরকম কারোর নাম দিয়ে দিলাম, শ্রীযুক্ত অমুক ব্যক্তি, তাহলে শ্রীযুক্ত বাংলায় বলছি তখন সমস্যা থেকে বললাম শ্রীযুক্তা 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 শ্রী, হ্যাঁ শ্রীযুক্তা শ্রীযুক্তা শ্রীযুক্তা, তাহলে শ্রীযুক্তা কেমন হবে? শ্রী হলো, শ্রী যেহেতু দীর্ঘ আছে, শ্রীযুক্তা, তাই তো শ্রীযুক্তা, তাহলে শ্রী ইউ, ইউ উচ্চারণটা কেমন হচ্ছে? ইউ ইউক্তা ইউক্তা ইউক্তা, শুধু উ না কিন্তু, উক্ত না, শ্রীযুক্ত শ্রীযুক্ত, যুক্ত, জুটা যুক্ত করতে হবে, ইউ শ্রীযুক্ত, পরিষ্কার? শ্রীযুক্ত, হ্যাঁ শ্রীযুক্ত, শ্রীযুক্ত রামচন্দ্র, বলি এরকম শ্রীযুক্ত রামচন্দ্রায় নমঃ বলতে পারি। চলো, তারপরে হচ্ছে শিক্ষার্থীদের কার্যক্রম দিচ্ছি কেমন কি। প্রথম কাজ, নিচে শব্দগুলোকে 3 বার করে উচ্চারণ করুন। রামা, কি করে উচ্চারণ করবেন? রামা, নট রামো, রামাহা, হ্যাঁ উচ্চারণ করুন রামা, হ্যাঁ। তারপরে বিদ্যা, বিদ্যা, হ্যাঁ বিদ্যা, বিদ্যা নট বিদ্যা, বিদ্যা করলে কি হবে? বিদ্যা দয় দয় আকার হয়ে যাবে, আর বিদ্যা করলে বিদ্যা সঠিক হবে। তারপরে ধর্মা, ধর্মাহা করুন, ধর্মাহা, ধর্মা, হ্যাঁ বিসর্গের জন্য একটা বিসর্গ যুক্ত হচ্ছে, হয় মতো উচ্চারণ হয়, ধর্মাহা, আর যদি বিসর্গ না থাকে শুধু ধর্মা। তারপরে এটা জিয়ানম, এই তো শিখে গেছেন, জিয়ানম, হ্যাঁ জিয়ানম, হ্যাঁ হলো। এইবার আমরা বাক্য বলবো, দেখুন মামা নামা অর্জুনা, মামা নামা অর্জুনা, হ্যাঁ তাহলে কি বলবো? অর্জুনাহা, হ্যাঁ। এবার আপনার নিজের নাম বসিয়ে দিন এখানে, মামা নামা অর্পিতা, মামা নামা অর্পিতা, হ্যাঁ মামা নামা সোমনাথা, পরিষ্কার? আমার নাম এই, মামা নামা অর্জুনা মানে আমার নাম অর্জুন, তাহলে আপনাদের নাম নিজেদের নাম বলতে পারছেন, মামা নামা অর্পিতা, মামা নামা সোমনাথা। এবার আর কার কার নাম আছে সেগুলো বলতে পারবেন, বলুন আপনারা। হ্যাঁ হ্যাঁ, এবার ভবতঃ ভবত্যাহা, দেখুন ভবতঃ মানে হচ্ছে আপনার, আর ভবত্যা মানেও আপনার, একটা হচ্ছে পুরুষ একটা হচ্ছে স্ত্রী। ভবতঃ, যদি কোনো পুরুষ ব্যক্তিকে আপনি জিজ্ঞাসা করেন আপনার নাম কি, তখন কি বলবেন? ভবতঃ নাম কিম, ভবতঃ নাম কিম। এবার যদি আপনি কোনো স্ত্রীকে জিজ্ঞাসা করেন, মহিলাকে, ভবত্যাহা নাম কিম, ভবত্যাহা নাম কিম, তাহলে পরিষ্কার ভবতঃ নাম কিম আর ভবত্যাহা নাম কিম, বলুন পরিষ্কার হলো বিষয়টা? হ্যাঁ, আর ভবত্যাহা নাম কিম, নাম কিম হয়ে গেল। এবার আপনারা বাড়িতে জিজ্ঞাসা করবেন, আমার নাম অর্জুন, মামা নাম অর্জুনাহা, মামা নাম সোমনাথা, ভবতঃ নাম কিম, আপনার নাম কি? তখন সে বলবে মামা নাম বিকাশাহা,
শিখিয়ে দেবেন তাকে বলতে, বলুন। আপনি নিজেও শিখবেন, আরও পাশে আরও দুজনকে শেখাতে পারবেন। পারবেন কি বলুন? একটি করে বাক্য, দুটো করে বাক্য। এইবার যদি তাকে আমি, এবার তাকে আপনি করে বললেন, এবার যদি তাকে আপনি তুমি করে বলেন, তখন কি বলবেন? বলছে তাবা নাম কিম। তব মানে হচ্ছে তোমার নাম কি। তাবা নাম কিম, কি বলবো? তব তব তাবা নাম কিম। হ্যাঁ, তাবা নাম কিম, তোমার নাম কি? পরিষ্কার বলুন। প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলুন। স্যার বলছি আমার নাম যেহেতু সৌরভ, তো বলতে সেটা স্যার স বা স হিসাবে মানে উচ্চ হিসাবে উচ্চারণ হবে সৌরভা, কি উচ্চারণ হবে? তো মানে বাংলা যেটাকে আমি সৌরভ বলছি সেটা তো সংস্কৃতে সৌরভা বলতে হবে, মানে সকে স বলে বলতে হবে স্যার, সৌরভা, মম নাম সৌরভা। হ্যাঁ সৌরভা, সৌরভা, সৌ। মানে স্যার তালিবর্ষ না, ওখানে ব্যাপারটা হচ্ছে দেখুন, বাংলায় যেমন বলছেন সৌরভা, সৌ, সৌ বলছেন তো, সৌ, ওটা কিন্তু আপনার তালবর্ষ উচ্চারণ হচ্ছে বাংলাতে। বাংলাতে যখন আপনি সৌরভটা উচ্চারণ করবেন তখন সঠিক উচ্চারণটা সৌরভা, সৌ। দাঁতে উচ্চারণ করতে দন্তস্ব, কেন আমরা দন্তস্ব বলি না? দন্তস্ব বলি, তাহলে আমি যদি দাঁতে না উচ্চারণ করি, কিন্তু ওপরে উচ্চারণ করি, তাহলে সঠিক হবে উচ্চারণ সৌরভা। আমি যদি এখন সকাল, সকালকে বলি সকাল, সকাল, সকাল বলে তো সঠিক নয়, আসল কথা হচ্ছে সকাল, সকাল, সকালটা হচ্ছে সঠিক, সকাল। আমি বলি সকাল, হ্যাঁ সকাল, স দাঁতে বাড়ি খাওয়াতে হবে, দাঁতে দাঁতে নিয়ে আসতে হবে, সকাল, ঠিক আছে? হ্যাঁ সকাল, ঠিক আছে, সকাল। এবার সকাল বললে হবে না। ছোট্ট একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলুন। স্যার আমি লক্ষ্য করলাম নামের শেষের দিকে হ উচ্চারণ হয়। কিসে? নামের শেষের দিকে আপনি যখন নাম বলছিলেন, যেমন মম নাম এই ধরনের অর্জুনা, নামের সাথে হ্যাঁ হ্যাঁ যেগুলো হচ্ছে শেষে বিসর্গ আসে, যে কোনো নামের শেষে যদি বিসর্গ আসে, ধরুন যেগুলো নাম অ দিয়ে শেষ আছে, যে সমস্ত নামের অ শেষ আছে, সেগুলো যখন বলছি আমি কারোর নাম রাম, শ্যাম, ঠিক আছে, বিকাশ, প্রদীপ্ত, প্রকাশ। আমার নাম বলার সময় মম নাম রবীন্দ্র হবে নাকি? আপনার নাম কি? রবীন্দ্র। পবিত্র? রবীন্দ্র। রবীন্দ্র, আচ্ছা রবীন্দ্র, তাহলে আপনার নাম রবীন্দ্র। হ্যাঁ, লাস্টে অকার আছে না, অ। রবীন্দ্রকে ভাঙলে কি হয়? র যোগ, র যোগ, অ যোগ, ব যোগ, ই যোগ, ন যোগ, দ যোগ, র যোগ, অ যোগ, অ হচ্ছে, তাহলে রবীন্দ্র, লাস্টে অ আসছে, ওই জন্য রবীন্দ্র। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। এখানে আরেকটু ক্লিয়ার হতে চাচ্ছি স্যার। হ্যাঁ, যেমন রবীন্দ্রর সাথে যদি টাইটেলটা যদি বলা হয়, হ্যাঁ ত্রিপুরা, হ্যাঁ, রবীন্দ্র মম নাম রবীন্দ্র ত্রিপুরা, ত্রিপুরা হবে নাকি স্যার? না না, ওটা হচ্ছে তখন আপনার ওই শব্দটা ত্রিপুরা, ওটা একসাথে যুক্ত হয়ে যাচ্ছে। এবার আকারান্ত দিয়ে যদি আপনি পুরুষকে বোঝাচ্ছেন, এবার পুরুষকে যদি বোঝানো, তখন হা হা বলে একটি শব্দ আছে, হা হা, সেই শব্দের রূপ অনুসারে কিন্তু আপনার হবে, যেহেতু আপনার নামের শেষে আ আছে, তখন সেই শব্দের প্রথম আর এক বচন হবে, ঠিক আছে? তাই জন্য এটাকে রবীন্দ্র ত্রিপুরা হবে না স্যার? না, ত্রিপুরা হা হবে না, হা হা শব্দটা দেখতে হবে, হা হা শব্দ যে রূপ আছে সেটা দিয়ে করতে হবে, পুংলিঙ্গ শব্দ। কারণ স্ত্রীলিঙ্গে আকার দিয়ে বেশি শব্দ আছে, যেমন লতা, গীতা, সীতা, সবই তো আ দিয়ে যত শব্দ আছে সবগুলো মহিলাদের নাম। এবার যদি কোনো টাইটেল যুক্ত করেন, আসলে টাইটেলটা সেভাবে যুক্ত হতো না সংস্কৃত সাহিত্যে। আমরা তো টাইটেল নতুন করে বানিয়েছি, টাইটেল তো ছিল না আমাদের ভারতবর্ষের মানুষের, কোনোদিন কোনো টাইটেল ছিল না। আপনি রামচন্দ্রের টাইটেল শুনেছেন? দশরথের টাইটেল শুনেছেন? লক্ষণের টাইটেল শুনেছেন কোথাও? লক্ষণ শর্মা, লক্ষণ সেন, কোথাও শুনেছেন? শোনেননি তো। ভগবান শ্রী রামচন্দ্র কি বলতো? ভগবান শ্রী রামচন্দ্র বা শ্রী রামচন্দ্র, এরকম বলতো। তাহলে টাইটেলটা কি ছিল? হোয়ার ইজ দ্য টাইটেল? শ্রীকৃষ্ণ, অর্জুন, যুধিষ্ঠির, ভীম, কারো টাইটেল শুনেছেন কোথাও? টাইটেল নেই। কিন্তু আমরা এখন টাইটেল বসিয়ে, কেউ ব্রাহ্মণ, কেউ ক্ষত্রিয়, কেউ শূদ্র, কেউ টাইটেল বানিয়ে বানিয়ে নানা রকম তৈরি করেছি। আমার এই কাজ, তার এই কাজ, এইসব টাইটেল ফাইটেল ছিলই না কোনো দিন। এগুলো করা হয়েছে কেন? যে কোনো সুবিধাবাদী মানুষেরা করেছে, কেউ এক ধরনের কাজ করেছে, কেউ ধরুন কোনো ধরনের কাজ করেছে, তাকে সেই কাজ অনুসরণ করে তাকে একটা টাইটেল দিয়ে দেওয়া হয়েছে। যেমন কেউ কর্মকার, কেউ স্বর্ণকার, কেউ ত্রিপুরা। আপনি ত্রিপুরা কী হলেন? যেহেতু ত্রিপুরায় বাস করেন বা ত্রিপুরা আশেপাশে, তার জন্য আপনাদের টাইটেলটা হচ্ছে ত্রিপুরা, তাই না? এরকম কিছু একটা ব্যাপার। বা ত্রিপুরা নামক একটা কোনো জনগোষ্ঠী আছে বা সংগোষ্ঠী আছে, তাদের অনুসরণ করে কিন্তু আপনাদের গোষ্ঠীর নাম হয়েছে ত্রিপুরা। বোঝা গেল?
যেমন আমার নাম যেমন প্রশান্ত ঢালি, আমার ঢালি কেন হয়েছে এটার ব্যুৎপত্তি আমি ব্যাখ্যা করতে গেলাম, তখন পেলাম যে ওই প্রতাপাদিত্য বলে একজন রাজা ছিলেন, তার সেই রাজার কিছু অনুসারী ছিল যারা ওই ঢাল তৈরি করতো, যে যুদ্ধক্ষেত্রে ঢাল লাগে না, ঢাল আর তরোয়াল, সেই ঢাল যারা তৈরি করতো এবং যারা ঢাল দিয়ে যুদ্ধ করতো, ঢাল দিয়ে তাদের নিজেদের রক্ষা করতো, তাদের বলা তো ঢালি, সেইখান থেকে এসে নাকি ঢালি শব্দটি, আমি যতটুকু জেনেছি আর কি বিষয়টা, বুঝতে পারছেন? মানে ওই মানে জিনিস তৈরি করার থেকে কিন্তু নামকরণ হয়েছে। কিন্তু আমি এখন কি করছি, আমি এখন পড়াচ্ছি, তাহলে আমি এখন আর ঢালি থাকবো? বলুন তো, তাহলে ব্যাপারটা বোঝা গেল যে আমার যে মন্ডল একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। এই যে এখন তলোয়ার বললেন, তলোয়ারের সংস্কৃত শব্দটা কি উচ্চারণ হবে? তলোয়ার বলিনি কিন্তু আমি, তরবারি, ঢাল তলোয়ারি, তরবারি, তরবারি, ঢাল তরোয়াল, তলোয়ার বলিনি, তরোয়াল, 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 হ্যাঁ তরোয়াল। হ্যাঁ, এবার ওটা তো বাংলায় বলেছি, আর যদি সংস্কৃতে বলেন তখন বলবো কি, তখন কি তরবারি, তরবারি বলা যেতে পারে, তরোয়ারি, তরবারি, তরবারি, আরও অনেক অনেক শব্দ আছে, তরবারি। হ্যাঁ আরও অনেক অনেক শব্দ আছে, ওই একটা শব্দ নয়, অনেক শব্দ আছে।